This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। খড়দা সোদপুর স্টেশনের মাঝে ট্রেন এবং গাড়ির সংঘর্ষ, সেই ছবি আপনাদের দেখাবো। রেলগেটে দুটি গাড়িতে ধাক্কা, ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসে দুর্ঘটনায় আহত 2। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ এবং রেল পুলিশ। 1 নম্বরের দিকে খোলা থাকলেও বন্ধ ছিল 4 নম্বরের দিকে রেলগেট। রেলগেট পার করার সময় আটকে যায় দুটি গাড়ি, এরপরেই গাড়িতে ধাক্কা ট্রেনটি। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ। সিগন্যাল এবং গেটম্যানের সমন্বয়ের অভাবে কি দুর্ঘটনা, উঠছে প্রশ্ন। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অনন্ত, আমি জানতে চাইবো যে এখনো পর্যন্ত যা পরিস্থিতি বা যেটুকু আমরা যা ছবিতে দেখছি, একটা কোথাও সমন্বয়ের অভাব ছিল বলে মনে হচ্ছে। তার কারণ এই দুটো গেটের মধ্যে সিগন্যালিং এবং দুটো গেটের মধ্যে কোনো না কোনো কারণে কোঅর্ডিনেশনের অভাব থাকার হেতুই কি এই ধরনের দুর্ঘটনা ঘটে গেল, এড়ানো গেল না? এই ঘটনা কিন্তু নতুন নয়, এবং এই গেটটাই পার্টিকুলারলি এই গেটটাও কিন্তু এর আগেও এরকম ঘটনা ঘটেছে। দুপাশের গেট পড়ে আছে, মধ্যখানে গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু এবার আর রেহাই হলো না। এবার এই স্করপিওর পিছন পুরো উড়িয়ে দিয়ে বেরিয়ে গেল হাজারদুয়ারি ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেস। যদিও মৃত্যুর খবর নেই, 2 জন আহত। এই ঘটনায় যখন এই স্করপিও এবং এই আরেকটি গাড়ি যখন ওরা বিটি রোড থেকে রহড়ার দিকে যাচ্ছিল, তখন 1 নম্বর গেট রেল গেট খোলা ছিল, কিন্তু 4 নম্বর রেল গেট পড়ে গেছিল। ফলে গাড়িগুলো আটকে যায়। এই মধ্যে যখন সিগন্যাল পেয়ে যায় গাড়িটা হাজারদুয়ারি এক্সপ্রেস, তখন তাকে ধাক্কা মেরে, এই স্করপিওকে ধাক্কা মেরে বেরিয়ে যায়। ছোট গাড়িটি অল্পের জন্য রেহাই পেয়েছে, যেটা তার ছোট গাড়ি, কিন্তু স্করপিওর অংশ অনেকটা বেরিয়েছিল, তাকে উড়িয়ে দিয়ে বেরিয়ে যায়। কিন্তু হতাহতের খবর না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। দেখো, 1 নম্বর রেল গেট খোলা আছে, 4 নম্বর রেল গেট বন্ধ করে দিল। টোটালটাই কিন্তু অভিযোগের তীর কিন্তু গেটম্যানের দিকে। যখন দেখছে একটা স্করপিও গাড়ি, তখন কি করে এই রেল গেট বন্ধ হয়ে গেল। যদিও এটা ইন্টারলকিং। অনন্ত, একটু আমাদের সঙ্গে থাকো। আমি এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি আমরা সিপিআরও কৌশিক মিত্রের সঙ্গে। কৌশিকবাবু, এই ঘটনায় একটা এখনো অবধি যেটুকু আমরা যে ছবি দেখছি বা জানতে পারছি, বেশ কিছু প্রশ্ন উঠছে। আপনি যদি আমাদের কাইন্ডলি বলেন যে এক্স্যাক্টলি কি কারণে এরকম ঘটনা ঘটলো বা আপনারা কি জানতে পারছেন? ঘটেছে সেটা হলো, রেলগেট বন্ধ হচ্ছিল। রেলগেট বন্ধ হওয়ার সময় কিছু কিছু মানুষের একটা থাকে যে আমাকে 5 আগে চলে যেতে হবে, যেমন করেই হোক। তো টাটা সুমো ড্রাইভার সেটি করেছিল। গেট যখন বন্ধ হয় তখন সাইরেন বাজে এবং লাল সিগন্যাল থাকে। লাল সিগন্যাল ওভারশুট করার কারোর অধিকার নেই। এই ড্রাইভার বাবু করেছেন, সেটা করে গেট বন্ধ হওয়ার মুখেও সে ঢুকে গেছে। অপোজিট এন্ডে গেট বন্ধ ছিল, তখন আর কিছুই করার নেই। ড্রাইভার যে আমাদের হাজারদুয়ারি যাচ্ছিল, সেটা ওখানে ড্যাশ করেছে। উই হ্যাভ লস্ট এফআইআর এগেইনস্ট দ্য টাটা সুমো ড্রাইভার। তার এই গাফিলতির জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে পারত। আমরা রাজ্য পুলিশের সঙ্গে কথা বলছি, এই ধরনের জিনিসকে বন্ধ রাখতে হবে। যখন রেল গেট বন্ধ হচ্ছে তখন সাইরেন বাজে। রেল গেটের বাইরে রেড সিগন্যাল থাকে যে এখন আপনারা যাবেন না, গ্রিন সিগন্যালের সময় অ্যালাউ করা হয়। এত কিছু পরেও যদি মানুষ ওভারলুক করে এবং ওভারশুট করে, তার এগেইনস্টে এফআইআর করা ছাড়া কিছু করার থাকে না রেলওয়ে। কৌশিকবাবু, এক্ষেত্রে আমি জানতে চাইছি আপনার কাছে, 1 নম্বরের দিকে গেট খোলা থাকলেও 4 নম্বর দিকে রেল গেটটি বন্ধ ছিল, ফলে পার্টিকুলার গেটের কথা হচ্ছে, সেই গেটটি বন্ধ হচ্ছিল। আচ্ছা, বন্ধ হওয়ার মুখে টাটা সুমো ড্রাইভার ভেবেছে আমি বেরিয়ে চলে যাবো। এই যে প্রবণতা, এর থেকে দুর্ঘটনাগুলো ঘটে। অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সিপিআরও। এই মুহূর্তে আমার সহকর্মী সায়ন্তও রয়েছেন, কিন্তু সায়ন্ত, সিপিআরওর সঙ্গে কথা বললাম, তিনি স্পষ্টতই যেটা বলছেন, এবং এই গোটা ঘটনায় রেলের তরফ থেকে এফআইআর দায়ের করা হয়েছে এই গাড়িটির চালকের বিরুদ্ধে। তার গাফিলতির দিকে তারা সরাসরি অভিযোগ করছেন। তারা বলছেন যে আগে বেরিয়ে যাব, গেট পড়ে যাওয়ার পরেও এই তাড়নার জন্য এই ধরনের ঘটনা ঘটলো। কি বলবে?
দেখো, যে ঘটনা ঘটেছে তা কিন্তু মূলত দায়ী হচ্ছে যে টাটা সুমোর যে চালক ছিল তিনি। কেন আমরা এই ঘটনাগুলোর ক্ষেত্রে শুধু এখানে না, বিভিন্ন লেভেল ক্রসিং ক্ষেত্রে দেখা যায় যখন রেড লাইট জ্বলে গিয়েছে, ট্রেন আসছে, গেট পড়তে শুরু করেছে, তখনই কিন্তু গাড়িগুলি হুড়ুহুড়ি লাগে রেল গেট পেরিয়ে যাওয়ার ক্ষেত্রে। কারণ যদি রেল গেট পড়ে যায় তাহলে দীর্ঘক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হবে। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে, যে চালক ছিল টাটা সুমোর সে কিন্তু পালিয়ে, ঘরটা যখন ট্র্যাকে আটকে যায় তখনই কিন্তু টাটা সুমোর চালক নেমে পালিয়ে যায়। তবে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে, ওই যে লেভেল ক্রসিং বা লেভেল গেটগুলোতে কিন্তু কড়া কেন নজরদারি থাকে না বা কড়া কোনো অবস্থান থাকে না? যদি ধরাভাবে রেলের তরফে যদি গার্ড থাকে তাহলে কিন্তু কোনো গাড়ি যখনই লাল লাইট হয়ে যায় বা রেল সিগন্যাল হয়ে যায় তখনই কিন্তু গেটটা ফেলে দিতে হয় এবং যত দ্রুত সম্ভব ফেলে দিতে হয়। এক্ষেত্রে যদি গাড়ি টাটা সুমোর মধ্যে অনেক লোক বা অনেক যাত্রী থাকতো সেক্ষেত্রে কিন্তু বড় সড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। শুধু টাটা সুমো না, ট্রেন নিজের ট্র্যাক থেকে নেমে যেতে পারতো, লাইট তুলতে হতে পারতো। সেক্ষেত্রে কিন্তু খড়দার বুকে ফের বড় সড়ো রেল দুর্ঘটনা হতো, তাতে কিন্তু হতাহতের অনেক সংখ্যা বাড়তে পারতো। এই ধরনের গাফিলতির জন্য এই ধরনের ঘটনা ঘটে থাকে। আজকে সিপিআরও তাই বললেন, তুমিও সেরকমটাই ওখানে ইঙ্গিত পাচ্ছ। আপাতত তোমায় ধন্যবাদ জানাই সায়ন্ত, কিন্তু এই ঘটনা এড়ানোর জন্য, শুধুমাত্র এই দুর্ঘটনার ছবি দেখানোর জন্য বা কি হয়েছে সেটা দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি না, এই বিষয়গুলোতে আরও একটু সচেতনতার প্রয়োজন। তার কারণ এরকম হুড়োহুড়িতে, এরকম তাড়াহুড়োতে এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। আজকে যে কারণে এই হাজারদুয়ারি এক্সপ্রেস গিয়ে ধাক্কা মারলো এই টাটা সুমোর ব্যাক সাইডে, যেটা ট্র্যাকের ওপর ছিল, আপনারা দেখছেন সেই ছবি। আমরা পরের খবরে আসবো। সিথিতে প্রমোটারের অফিসে হামলার ঘটনায় পুলিশের জালে মূল অভিযুক্ত রানা, এছাড়াও আরও 3 জন, মোট 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে বা দাবি করা হচ্ছে, বলা ভালো, যে ভিন রাজ্যে যাওয়ার আগে গ্রেফতার করা হয় এদেরকে। সব মিলিয়ে এই ঘটনায় এখনো পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা শেষ পাওয়া খবরে জানতে পেরেছি। ধৃতদের 18ই জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। অন্যদিকে প্রমোটারের বিরুদ্ধেও পাল্টা শ্লীলতাহানির অভিযোগ তুলে পুলিশ এবং মহিলা কমিশনের দ্বারস্থ হয়েছেন রানার স্ত্রী। একটু দেখাই আপনাদের বিস্তারিত। দাবি মতো 5 লক্ষ টাকা না দেওয়ায় সিথির এক প্রমোটারের অফিসে ঢুকে ভাঙচুর, মারধর, টাকা লুঠের অভিযোগ। সেই ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ মণ্ডল ওরফে রানা সহ 4 জনকে পুলিশ গ্রেফতার করে। ধৃতদের বিরুদ্ধে তোলাবাজি, চুরি সহ ভারতীয় ন্যায় সংহিতার 7টি ধারায় মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে 2টি ধারা জামিন অযোগ্য। রবিবার শিয়ালদা কোর্টে তোলা হয়েছিল অভিযুক্তদের। সেখানে টিভি9 বাংলার প্রশ্নের সামনে কার্যত মুখে কুলুপ এঁটে রইলেন ধৃত তৃণমূল কংগ্রেস কর্মী অভিজিৎ। অভিজিৎ বাবু, আপনি কি মারধর করলেন? কেন মারধর করলেন? আপনি কি অতীন ঘোষের নাম নিয়েছিলেন অভিজিৎ বাবু? এরই মধ্যে আক্রান্ত প্রমোটার অভিজিতের বিরুদ্ধে পাল্টা শ্লীলতাহানির অভিযোগ রানার স্ত্রীর। কলকাতা উত্তরের ডিসি এবং রাজ্য মহিলা কমিশনের কাছে ইমেইলে অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। তার অভিযোগ, গভীর রাতে তাকে ফোনে উত্ত্যক্ত করতেন প্রমোটার। নিজের বক্তব্যের সপক্ষে অডিও ক্লিপও তুলে দিয়েছেন তিনি। তার সত্যতা অবশ্য টিভি9 বাংলা যাচাই করেনি। কি বাড়ির নিচে নাম? আচ্ছা, নাম জি। আমি বলতো আমি কোথায় থাকি বলতো? তুই যে খেতে এখন ভাড়া নিয়েছিস না কি নিয়েছিস? আসো, কখন আসবে? আসছি 10 মিনিটের মধ্যেই আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তোর নাকি অনেকদিন অনেক ক্ষমতা হয়ে গেছে তোর এখন। কে বললো এটা? যাচ্ছি আমি, আসছি। রানার স্ত্রীর দাবি, তাদেরকে এইভাবে ক্রমাগত উত্ত্যক্ত করার জেরেই শুক্রবার রাতের ঘটনা। আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলা হয়, আমাকে অশ্রাব্য ভাষায় বাইরেও রাস্তায়ও কথা বলা হয়। উনি একটা এজেড পার্সন হয়ে, তিনি আমার বাবার বয়সী লোক, তিনি আমাকে এইভাবে নোংরা ভাষায় কথা বলতে পারেন না। আমি একটা ইয়াং মেয়ে, আমাকে যে কোনো সময় উনি যাতা করে দিতে পারেন, এটা তো মানেন? মানে এটা মলেস্টেশনের অভিযোগ। একদমই তাই, একদমই তাই। এটা তো মানেন যে সে আমাকে রাত্রে 2টো নয় 2:30 নয়, সে বারবার আমার স্বামীকে, আমি যদি বলি ও ঘুমিয়ে পড়েছে, না হবে না, হবে না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। মহিলা কেন পুলিশের কাছে আগে অভিযোগ জানাননি, পাল্টা সেই প্রশ্ন তুলেছেন প্রমোটারের দাদা। যদি করেই থাকে উনি লোকাল থানাকে কেন জানায়নি? উচিত ছিল লোকাল থানাকে জানানো। আইনটা নিজের হাতে না নিয়ে পুলিশ প্রশাসন ছিল বা লোকাল কাউন্সিলর ছিল, অতীনদাকেও বলতে পারতেন, তা তো করেনি। আজকে হঠাৎ এই কথা বলছে কেন? এদিকে এই ঘটনায় ফের সামনে এসেছে ডেপুটি মেয়রের নাম।
পুলিশ এবং কমিশন ছাড়া অতীন ঘোষকেও অভিযোগপত্র পাঠিয়েছেন অভিযুক্ত তৃণমূল কর্মীর স্ত্রী। রানাকে স্থানীয় কাউন্সিলর কার্তিক মান্না ঘনিষ্ঠ বলে দাবি করেছিলেন অতীন ঘোষ, সেটা অবশ্য অস্বীকার করেছেন কাউন্সিলর। ঘনিষ্ঠতা আমার সঙ্গে কিছু নেই, কিন্তু দলের কর্মী আমি অস্বীকার করছি না। আমি যখন কাউন্সিলর হিসেবে এখানে দাঁড়িয়েছিলাম, আমার হয়েও দলের যে কাজ থাকে সেটা করেছে, কিন্তু যে ঘটনাও ঘটিয়েছে সেটা দায় ওকেই নিতে হবে। এই দায় আমি কাউন্সিলর হিসেবে নিতে পারবো না, এবং আমাদের দলের সেই দায়িত্ব দলও নেবে না। এসব দেখে বিরোধীরা খোঁটা দিতে ছাড়ছেন না। এটাই তো মমতা ব্যানার্জির নবরত্নের এক একজন রত্ন, সেই রত্নরা তো এই কাজ করতেই পরিচিত, অভ্যস্ত। অন্যের বাড়ি আক্রমণ করবে, লুট করবে, প্রমোটারকে পিটাবে, নাহলে চলবে কি করে? তৃণমূল তো রাজনৈতিক দল না, এটা হচ্ছে দুষ্কৃতীদের স্বীকৃত রাজনৈতিক। আড়িয়াদহ থেকে সিথি গত কয়েকদিনে বারবার সামনে এসেছে শাসক দলের ছত্রছায়ায় থাকা বাহুবলীদের দাদাগিরির ছবি। নির্বাচনে ধারাবাহিক জয়ের মধ্যেও যা কাঁটা হয়ে বিঁধবে জোড়া ফুলকে। ক্যামেরায় চাঁদ মিয়ার সঙ্গে সৌরভ দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এ বাংলায় খুনোখুনির উদাহরণ নতুন কিছু নয়। আম জনতা থেকে নেতা, বন্দুকের নলের টার্গেট সবাই হয়েছেন, আমরা দেখেছি। এই যেমন গতকালের কথা আপনারা ভাবুন, দিনভর উত্তর দিনাজপুরের চর্চায় ছিল কি উপনির্বাচনের ফলাফল, আর রাতে সেই জেলাতেই শুট আউটের ঘটনা ঘটল। গুলিতে ঝাঁঝরা শাসক দলের নেতা, তাও আবার একেবারে প্রকাশ্যে। আর এই খুনের ঘটনায় দলকেই কাঠগড়ায় তুলেছেন নিহতের স্ত্রী, যিনি পঞ্চায়েত সমিতির সদস্য। যে কারণে শুরুতে আমি ওই কথা বললাম, পুলিশের তদন্তে পরিবারের আস্থা নেই, তাই তারা বলছেন যে গোটা ঘটনার তদন্ত সিবিআই করুক, তারা তাই চাইছেন। খুল্লা ফের শুট আউট, গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা। উত্তর দিনাজপুরে উপনির্বাচনে ফল ঘোষণার দিনই রায়গঞ্জ থেকে প্রায় 115 কিলোমিটার দূরে ইসলামপুরে দুষ্কৃতী হানায় খুনোখুনি। দুজন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ইসলামপুরে গতকাল রাতে মুড়ি মুড়কির মতন গুলি চালায় দুষ্কৃতীরা, সেই ধাবা। নিহত তৃণমূল নেতা বাপি রায়, গুলিবিদ্ধ মোহাম্মদ সাজ্জাদ। জানা গিয়েছে মাঝে মধ্যে ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর এলাকার এই ধাবায় আসতেন বাপি রায়, শনিবার রাতেও। ভিতরে ওই ঘরগুলোতে বসেছিলেন তৃণমূল নেতা বাপি রায় এবং মোহাম্মদ সাজ্জাদ। প্রত্যক্ষদর্শীরা জানান, ধাবা লাগোয়া জাতীয় সড়কের ধারে গাড়ি রেখে দুষ্কৃতীরা ভেতরে ঢোকে। এলাকা খালি করতে শূন্যে গুলি চালায় আততায়ীরা। 3 জন আততায়ী ভিতরে ঢোকেন এবং ঢুকে তারা ওই জায়গায় খুব কাছ থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে গুলি করেন। সূত্রের খবর, মুখে মাস্ক পরে এসেছিল আততায়ীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বাপিকে 4 রাউন্ড গুলি করে দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাপি রায়। গুলিবিদ্ধ হন মোহাম্মদ সাজ্জাদ নামে আরও একজন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। গত পঞ্চায়েত নির্বাচনে বাপির স্ত্রী লিপিকা এই এলাকা থেকে তৃণমূলের টিকিট পান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন লিপিকা। জানা গিয়েছে, স্ত্রী পঞ্চায়েত সমিতির সদস্য হলেও বকরমে তার হয়ে কাজ করতেন বাপি। পরিবারের অভিযোগ, খুনের পিছনে চক্রান্ত রয়েছে। থনমাথরের কাজ করতো, জমি কেনা বেচাও করতো, কিন্তু হতে পারে এই নিয়ে যেগুলো পঞ্চায়েতের কাজ ফাজ আসছে, টেন্ডার ফেন্ডার নিয়ে হয়তো এরকম কিছু হবে। কিন্তু কেন? বাপির স্ত্রী বলছেন, এলাকায় বেশ কিছু ঘরের প্রকল্প এসেছিল, সেই প্রকল্পগুলো ডিস্ট্রিবিউশনের আলোচনা চলছিল। ষড়যন্ত্রের অভিযোগে সিবিআই তদন্ত চাইছেন নিহতের স্ত্রী। ষড়যন্ত্র করে করছে কারো প্রতি, তো আমি ওরকম বলতে পারতেছি না, কিন্তু এটা পুরো ষড়যন্ত্র। সবাই তো ছিল পার্টির মেম্বাররা। সিবিআই তদন্ত চাই আমি শাস্তি চাই, আমার বাবাকে যে মারছে শাস্তি চাই, সিবিআই তদন্ত চাই। পরিবার বলছে ষড়যন্ত্র হয়েছে, নিশানায় দলেরই একাংশ। খুল্লা তৃণমূল নেতা খুনে জড়িত কারা, সব দিক খতিয়ে দেখে তদন্ত চলছে বলছে পুলিশ। আচমকা নয়, পরিবারের দাবি রীতিমতো পরিকল্পনা করে এবং রেইকি করেই গতকাল রাতে এই এলাকায় শুট আউট করা হয়। টার্গেট ছিলেন বাপি এবং তাকে খুন করা হয়। ক্যামেরায় দীপায়ন এবং রূপকের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ইসলামপুর। ফলে ইসলামপুরের এই ঘটনায় খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে তৃণমূল নেতা খুন, মানে এই বাপি রায় খুনের ঘটনার নেপথ্যে কারা? কেন প্রকাশ্যে খুন হতে হলো বাপিকে? পরিবারের বক্তব্যের কিন্তু আপনারা শুনলেন ছত্রে ছত্রে অভিযোগ রয়েছে। কিসের অভিযোগ? তারা
ষড়যন্ত্রের অভিযোগ করছে, তাও আবার দলের বিরুদ্ধে। প্রশ্ন হলো, অপারেশনটা কি পরিকল্পনা করেই হয়েছে? প্রাথমিক পর্যায়ে পারিপার্শ্বিক তথ্য কিন্তু সে কথারই ইঙ্গিত দিচ্ছে। সাজাতে বলে গুলি লাগছে, ওইটা তো একটা বাহুবা, কোনো জায়গা বাদ রাখে না, মানে ওকেই প্ল্যান করে মারছে। ফের দুষ্কৃতীদের টার্গেটে তৃণমূল নেতা। ইসলামপুরে বাপি রায়কে খুনের ঘটনায় তোলপাড় গোটা জেলা। প্রশ্ন হলো, কেন প্রকাশ্যে খুন হতে হলো তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামীকে? বাপি পঞ্চায়েত সমিতি মেম্বারের হাজব্যান্ড, ওখানকার প্রধানের হাজব্যান্ড সাজ্জাদ, উপপ্রধান, এরা সব মিলে পঞ্চায়েত সম্বন্ধে আলোচনা করছিল। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করেছে। না মনে হচ্ছে না রাজনৈতিক কোনো ব্যাপার এর মধ্যে থাকতে পারে। এখন দল যেখানে বলছে যে এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই, বাপির পরিবার এবং শ্বশুরবাড়ির অবশ্য দাবি বিপদ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, ইসলামপুর। খড়দা সোদপুর স্টেশনের মাঝে গাড়ি এবং ট্রেনের সংঘর্ষ। রেলগেটে দুটি গাড়িতে ধাক্কা ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের। দুর্ঘটনায় আহত দুজন। ঘটনাস্থলে খড়দা থানার পুলিশ, রেল পুলিশও পৌঁছেছে। 1 নম্বর দিক থেকে খোলা থাকলেও বন্ধ ছিল 4 নম্বরের দিকে রেলগেটটি। রেলগেট পার করার সময় আটকে যায় দুটি গাড়ি, এরপরই গাড়িতে ধাক্কা ট্রেনটির। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। সিগন্যাল গেটম্যানের সমন্বয় নিয়ে প্রশ্ন, সমন্বয়ের অভাব নিয়ে প্রশ্ন উঠছে প্রশ্ন রেলের। কিন্তু রেলের দাবি, নিয়ম ভেঙে দ্রুতগতিতে গাড়িটি লাইনে ঢুকে পড়ে। গাড়ির চালকের বিরুদ্ধে FIR করতে চলেছে রেল। বন্ধ হওয়ার সময় কিছু কিছু মানুষের একটা থাকে যে আমাকে 5 ছয় আগে চলে যেতে হবে যেমন করেই হোক। তো টাটা সুমো ড্রাইভার সেটি করেছিল। গেট যখন বন্ধ হয় তখন সাইরেন বাজে এবং লাল সিগন্যাল থাকে। লাল সিগন্যাল ওভারশুট করার কারোর অধিকার নেই। এই ড্রাইভার বাবু করেছেন, সেটা করে গেট বন্ধ হওয়ার মুখেও সে ঢুকে গেছে। অপোজিট এন্ডে গেট বন্ধ ছিল, তখন আর কিছুই করার নেই। ড্রাইভার যে আমাদের হাজারদুয়ারি যাচ্ছিল সেটা ওখানে ড্যাশ করেছে। উই হ্যাভ লস্ট FIR এগেইনস্ট দ্য টাটা সুমো ড্রাইভার। তার এই গাফিলতির জন্য বড় ধরনের রেল দুর্ঘটনা ঘটতে বাধ্য। আমরা স্টেট রাজ্য পুলিশের সঙ্গে কথা বলছি, এই ধরনের জিনিসকে বন্ধ রাখতে হবে।